সময়সীমা বৃদ্ধিতে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করছে প্রার্থীরা। জাকসুতে প্রচারণায় ব্যস্ততা, সাইবার বুলিং এর শঙ্কায় পিছিয়ে নারীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় সভা সমাবেশ। গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি। টাঙ্গাইলে দুটি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। ২ বছর ধরে চলছে সংস্কার কাজ, অগ্রগতি নিয়ে যাত্রীদের অসন্তোষ। খুবই কষ্টে যাতায়াত করি, রাস্তার অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে। গত ২ বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সময়সীমা একদিন বৃদ্ধি করায় রাকসু নির্বাচনে আজও মনোনয়নপত্র উত্তোলন করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। রাকসু হল, সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ণ বিন্যস্ত তফসিল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত রাকসু ও সিনেট সদস্য পদে মনোনয়ন উত্তোলন করেছেন ৪১৯ জন। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই দিনে গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। এদিকে উৎসব মুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ৬ষ্ঠ দিনের প্রচারণা। একাডেমিক ভবন, আবাসিক হল, বটতলা, মোড়া চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সমমিলন সহ প্রার্থীদের ৭টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনে এবার ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মাঝে নারী মাত্র ৪৬ জন, তাও আবার সংরক্ষিত পদেই ৩৫। বাকি পদগুলোয় লড়ছেন কেবল ১১ জন। মূল কারণ সাইবার বুলিং আতঙ্ক। নিরুৎসাহিত হয়ে অনেকেই সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন থেকে। ভিপি পদে নারীদের কেউ না থাকলেও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। পরিসংখ্যানে কেন পিছিয়ে নারীরা, এমন প্রশ্ন ছিল প্রার্থীদের কাছে। তারা জানান, সাইবার বুলিং থেকে রক্ষা পেতেই সরে গেছেন অনেকেই। সাইবার বুলিং, স্লেট শেমিং এর মতো ব্যাপার, ট্যাগিং এর মতো ব্যাপার, শাহবাগী ট্যাগিং এর মতো ব্যাপার এবং তারপরে রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার সব দেখি আমরা। কয়েকদিন ধরে দেখছি যে সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, খুবই নোংরামও হচ্ছে। তো মেয়েরা হচ্ছে এই জিনিসটা একটু ভয় পায়, বা আবার পরিবার থেকে ওই জিনিসগুলো হবে দেখে বাধা দিচ্ছে। কথাকে গুরুত্ব দেওয়ার জায়গায় আসে, তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না। এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে। প্রার্থীদের সঙ্গে একমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। নারীদেরকে যদি আমরা তাদের একটা সেফ প্লেস বা সেফ ক্যাম্পাস যদি না দিতে পারি, তাহলে অবশ্যই নারীরা কিন্তু এগিয়ে আসবে না। সংঘবদ্ধ গোষ্ঠীও করছে বলে আমার ধারণা, এবং ইন্ডিভিজুয়ালিও বাংলাদেশের কারো কারো নৈতিক অধঃপতনের জন্য করতে পারে। তবে সংঘবদ্ধ গোষ্ঠী যদি এটা করে থাকে, তাহলে সে ব্যাপারে প্রশাসনের সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত। হল সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণের চিত্র আরো করুন। ছাত্রীদের 10টি হলে শূন্য রয়েছে 59 পদ, আবার 65 পদে প্রার্থী হয়েছেন 1 জন করে। যদিও প্রশাসন শুরু থেকেই সাইবার বুলিং ঠেকানোর নানা উদ্যোগের কথা জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন, সেখানে সেই চাওয়া থেকেই কিন্তু আমরা অনেকগুলো পদ স্পেসিফিক করে যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা গঠনতন্ত্রে সকলের অংশীজনদের ওপিনিয়ন নিয়ে সন্নিবেশন করা হয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। এর মধ্যে নারী ভোটার ৫,৮১৭ জন, অর্থাৎ মোট ভোটারের ৪৮.৮%।
মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ময়মনসিংহে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এবং হল খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। উপাচার্য ও শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের 5 ঘণ্টার আলোচনা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 6 দফা দাবিতে গতকাল রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি দিয়ে 6 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সচল হয় ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। সন্ধ্যায় আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। অবশ্য দাবি আদায় না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার বহিরাগতদের হামলার পরই থমথমে ক্যাম্পাস। আগামী 7 দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়, এবং ভবিষ্যৎ করণের সম্পর্কে সিদ্ধান্ত হবে। কম্বাইন ডিগ্রি নিয়ে যে কথাটা হলো সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই। আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন, আরও আলোচনায় বসবেন। এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা আছে বা আন্দোলন যারা করছে শুরু থেকেই গত 37 দিন ধরে, তাদেরকে কোন ধরনের প্রশাসনিক বা একাডেমিক কোন ধরনের হ্যারাসমেন্ট করা হবে না স্যার আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী হোসাইন শাহিদ। যাচ্ছে তার কাছে। শাহিদ, সিন্ডিকেট সভা কখন বসতে পারে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? সেখানে প্রায় 5 ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীরা যেটি বলছেন যে হল ভ্যাকেন্টের যে ঘোষণা ছিল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে বন্ধ করে দেওয়ার ঘোষণা, সেটি তারা প্রত্যাহার চান। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হয়েছে। তারা বলেছেন যে আজকে একটি সিন্ডিকেট সভা করে এই সিদ্ধান্ত জানানো হবে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর আরেকটি বিষয় ছাত্ররা নিশ্চিত হতে চেয়েছিলেন যে সেটি হচ্ছে যে এই চলমান আন্দোলনের বিভিন্ন ঘটনায় যাতে শিক্ষার্থীদের উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না আসে সেই বিষয়গুলো নিশ্চিত করা। এই বিষয়েও প্রশাসনের সাথে তাদের ঐক্যমত হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বহিরাগত যে হামলা, যে মূল দাবিটি তাদের ছিল কম্বাইন্ড ডিগ্রি প্রদানের বিষয়ে, সেই কম্বাইন্ড ডিগ্রি প্রদানের বিষয়টি কালকে রাতে ছাত্র উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের যে আলোচনা হচ্ছে, তারা বলছেন পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে উভয় পক্ষ সহমত হয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি যাতে ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতা করবেন। আমরা সকালবেলা এসে দেখেছি যে কোষাধ্যক্ষের ভবনে যে তালাটি ছিল সেটি খোলা হয়নি, কিন্তু কিছুক্ষণ আগে জানা গেছে যে সেই তালাটি খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাতে তালাটি খোলা সম্ভব হয়নি, আজকে সকালবেলা এসে ছাত্ররা সেটি খুলে দিয়েছেন, ব্যাংকও খুলে দিয়েছেন। যথারীতি স্বাভাবিক অন্যান্য দিনের তুলনায় আজকে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছেন, টহল দিচ্ছেন, যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে এই বিষয়টিকে কেন্দ্র করে। তবে শিক্ষার্থীরা বলেছেন যে তারা সার্বিক বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন, কখন করবেন সেটি এখনো জানানো হয়নি, তারা সাংবাদিকদের সেটি জানান। হোসেন শাহিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানী দোহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালেমা চত্বরে সমাবেশস্থলে জড়ো হন। সেখানে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিএনপির 31 দফা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে র্যালি বের করার কথা রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার। তিনি জানান, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা বহাল থাকবে। এছাড়া উপজেলায় রাত থেকেই পুলিশি টহল জোরদার করা হয়েছে। সকালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, যে কোনো অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
টাঙ্গাইলে দুটি আঞ্চলিক মহাসড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ভাঙাচোরা ও সরু সড়কগুলো প্রশস্ত করার কাজ 2023 সালে শুরু হয়, কিন্তু জমি অধিগ্রহণ সমস্যা আর ঠিকাদারের গাফিলতিতে অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা সেটি নিয়ে সন্দিহান স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক বিভাগ। সড়কে অসংখ্য খানাখন্দ, কোথাও আবার পিচের অস্তিত্বই নেই, অথচ এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহনের চলাচল। টাঙ্গাইল শহরের কাকমারা থেকে নাগরপুর হয়ে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত গেছে সড়কটি। গুরুত্ব বিবেচনায় 59 কিলোমিটার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। ব্যয় ধরা হয় 1635 কোটি টাকা। 1 বছর বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। কাজের অগ্রগতি 60%, কিন্তু বাজেট স্বল্পতায় জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় থমকে গেছে কাজ। ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। রাস্তাটা এইভাবে রয়েছে, আমাদের গাড়ি গুড়ি চালানোর সমস্যা এবং আমাদের মনে হয় যে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এই রাস্তা কি গাড়ি চালানো যায় এরকম করে, রাত্রে এরকম তুলে গাড়ি দুদিন পরে পরে গাড়ি ঠিক করার লাগে। ধুলা বালু মাঝে ই করে খোয়া ছুটে যাইতেছে যে বোতলে লাগতেছে। রাজধানীতে যাতায়াতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতেও অনেকে ব্যবহার করেন টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া সড়ক। 5টি প্যাকেজে আঞ্চলিক এই মহাসড়কও প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। 24.5 কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয় 294 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন থেকে বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত করা হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে ঠিকাদার লাপাত্তা থাকায় বন্ধ দুটি প্যাকেজের কাজ। বেহাল রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। খুবই কষ্টে যাতায়াত করি, রাস্তার অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, শরীর মরিল ব্যথা হয়ে থাকে আর কি। এই দিক দিয়ে আসলে অনেক যাত্রী আছে, এই দিক দিয়ে আসে না। রাস্তাটা গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের যে দুটি প্যাকেজের কাজ বন্ধ রয়েছে সেখানে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়া হলেও তা সময় সাপেক্ষ বলছেন এই কর্মকর্তা। ডিসি অফিস তারা মানে মোটামুটি আস্তে আস্তে ডিসপোজ করছে আর কি এই কেসগুলো। এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। দীর্ঘদিন ঠিকাদার কাজ না করায় ফাইনালি আমরা তাদের টার্মিনেট করেছি এবং সেটার একটা বড় অ্যামাউন্ট তাদের ক্ষতিপূরণও গভর্নমেন্টকে দেওয়া লাগে। জনদুর্ভোগ লাঘবে আঞ্চলিক মহাসড়ক দুটির উন্নয়ন কাজে গতি আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। মোংলার তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম মাশরুম চাষ করে হয়েছেন সফল। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন উৎপাদনে। রবিউলের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে 30 তরুণ হয়েছেন স্বাবলম্বী। কৃষি কর্মকর্তারাও মাশরুম চাষে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা দেখছেন। জানিয়েছেন, খামারিদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কাঠের গুঁড়া, খড়, চুন, চালের কুড়ার সাথে পরিমাণ মতো পানি দিয়ে তৈরি এই মিশ্রণে বীজ দিয়ে তা প্যাকেটবন্দি করে এভাবেই ঘরোয়া পরিবেশে চলছে মাশরুম চাষের প্রস্তুতি। বাগেরহাটের মোংলার চিলা এলাকার রবিউল ইসলাম বিদেশি এ ফসল চাষে দেখছেন সম্ভাবনা। ইউটিউব দেখে 2023 সালে ছোট পরিসরে তৈরি করা খামার এখন পরিণত হয়েছে পুষ্টি উন্নয়ন আর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পে। রবিউলকে দেখে উদ্বুদ্ধ হয়ে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষে ঝুঁকেছেন 30 জন চাষি। আমরা কয়েকজন মহিলা মিলে আমরা এই মাশরুম চাষের উদ্যোগ নিয়েছি। আমরা হর্টিকালচারের থেকে ট্রেনিং নিয়েছি এবং রবি আমাদের সাথে আছে। আমরাও ক্ষুদ্রভাবে চাষ শুরু করে দিয়েছি এবং সাড়া পাচ্ছি। মাশরুম, এই যে দেখেন মাশরুম হয়েছে, আমরা প্রথমে নিজেরা খাচ্ছি, মার্কেটেও কিছু বিক্রি করতেছি। মাশরুম চাষে ব্যয় কম, তবে আয় বেশি। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় আছে চাহিদাও। তবে মাস্টার মাদার কিংবা মাশরুমের বীজ উৎপাদনে প্রয়োজন গবেষণাগার, যেখানে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি মাশরুমের দেহকলার অংশ বা টিস্যু থেকে বীজ তৈরি করা হয়। এসব বীজ খুলনা, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেন রবিউল। পরে নিজেই তৈরি করেন বাণিজ্যিক স্পন প্যাকেট। প্যাকেটগুলো ড্রামে রেখে তাপে চাপে সিদ্ধ করে জীবাণুমুক্ত করা হয়। ঠান্ডা হওয়ার পর 20 থেকে 25 দিন রাখা হয় বিশেষভাবে তৈরি মাতৃঘরে।
একটা প্যাকেট আপনি কিনে নেবেন সর্বোচ্চ 25 টাকা দিয়ে, যখন 500 গ্রামের একটা প্যাকেট 25 টাকা দিয়ে কিনবেন, ও যখন আপনার ফলন দিবে আপনার ন্যূনতম সেখান থেকে 400 গ্রাম মাশরুম আপনি পাবেন। মাশরুম যদি আমি ব্যাপক হারে করতে পারি তো আমার প্রতি মাসে একদম কম করে হলেও 30 থেকে 40 হাজার টাকা আয় করা সম্ভব। মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে থাকে কৃষি বিভাগ। যারা আসলে মাশরুম চাষে আগ্রহী ও উদ্যোগী, আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। মাশরুম চাষটাকে যদি তারা কন্টিনিউ করে এবং সম্প্রসারণ ঘটায় তাহলে মংলা অঞ্চল সহজেই মাশরুম চাষে সমৃদ্ধ হয়ে উঠবে এবং মাশরুম সহজেই তাদের পুষ্টি নিশ্চয়তা করবে এবং বাজারে মাশরুমটা সবার জন্য পর্যাপ্ত সরবরাহ থাকবে। বাবা মারা যাওয়ার মাঝ পথেই থেমে যায় রবিউলের পড়াশোনা, তবে থেমে যাননি এই তরুণ উদ্যোক্তা। মাশরুম চাষে তার সফলতা তরুণদের জন্য হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। মুনাওয়ার রনি, যমুনা নিউজ, মোংলা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।